হ্যালো এভরিওয়ান। তো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, টেলিগ্রাম বলো, সব জায়গাতেই তোমরা কমেন্ট করছো যে দাদা টেস্টে মার্কস কিছুতেই ইনক্রিজ করছে না, 200 নম্বর, 250 নম্বর, 300 নম্বর আসছে এবং সেই মার্কসটাই কন্টিনিউয়াসলি চলতে আছে, কিছুতেই নাম্বার ইনক্রিজ হচ্ছে না। তো এই ভিডিওটা টেস্ট অ্যানালিসিসের ওপর, কারণ তোমরা ভালো করেই জানো যে টেস্ট দেওয়াটা মাত্র 20% ওয়ার্ক, বাট টেস্ট অ্যানালিসিস হচ্ছে 80% ওয়ার্ক। তো যতক্ষণ না প্রপারলি টেস্ট অ্যানালিসিস না করতে পারছো, মিস্টেকগুলোকে না জানতে পারছো, ততদিন কিছুতেই নাম্বার ইনক্রিজ করবে না। তো এই ভিডিওতে আমি কিছু স্মার্ট স্ট্র্যাটেজির ব্যাপারে কথা বলবো, যেটা আমি নিজে পার্সোনালি ফলো করতাম। আমার প্রথমের দিকে টেস্ট অ্যানালিসিস করতে 5 থেকে 6 ঘন্টা টাইম লাগতো, বাট লাস্টে গিয়ে সেটা আমি 2 থেকে 3 ঘন্টায় করতাম। তো আমার পুরনো অ্যানালিসিস মেথড এবং নিউ অ্যানালিসিস মেথড দুটো ব্যাপারেই তোমাদের এই ভিডিওতে ডিসকাস করব, এবং তার সঙ্গে সঙ্গেই ভিডিওর লাস্টে আমি কিছু স্পেশাল টেস্টের ব্যাপারে কথা বলবো এবং কিছু মিস্টেক মেকানিজমের ব্যাপারেও কথা বলবো, যেটা কিনা টপাররা ফলো করে, যার জন্য কিনা তারা একটা গুড স্কোর যেমন করে তেমন একটা ভালো র্যাঙ্কও করতে পারে। তো চলো ফার্দার ডিলে না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমেই প্রশ্ন আসে যে দাদা টেস্ট অ্যানালিসিস কখন করা উচিত। তো দেখো, আমি সবাইকে একটা কথাই বলি, টেস্ট দেওয়ার পরে কিছুক্ষণ 3-4 ঘন্টা ব্রেক নাও, কারণ মাইন্ড পুরোপুরি স্যাচুরেট হয়ে যায় একটা ফুল টেস্ট দেওয়ার পর। আমি যখন টেস্ট দিতাম আমার এখনো মনে আছে, তারপরে হঠাৎ করে পুরো টেস্ট কমপ্লিট হওয়ার পর মনে যেন কি হলো, কোথায় আছি আমি, এরকম একটা ফিল হয়, কারণ পুরো 3-4 ঘন্টা পুরো ফুল ফোকাস থাকে না আমাদের। তো তারপরে একটা 3-4 ঘন্টার ব্রেক নাও, দেন সেই দিন রাতেই, কারণ মেনলি আমরা টেস্ট বলি কি 2 থেকে 5টা যে টাইমে নিট এক্সাম হবে সেই টাইমেই দিতে, এবং সেই দিন রাতেই 2 থেকে 3 ঘন্টা টাইমে ফিজিক্স এবং বোটানি ইনিশিয়াল ফেজে এতটা টাইম লাগতে পারে, বাট পরে টাইম কম লাগবে। এবং নেক্সট মনডেতে, কারণ সানডেতেই টেস্ট দেওয়াটা আমি প্রেফার করি এবং সবাই তাই প্রেফার করি আমরা, নেক্সট দিন কেমিস্ট্রি এবং জুলজির যে পার্টটা আছে সেটাকে অ্যানালিসিস করো। তো টেস্ট দিয়ে অ্যানালিসিস করে আমি কি দেখবো, আমি উইক এরিয়াগুলোকে আইডেন্টিফাই করব এবং সেই উইক এরিয়াগুলোর উপর কাজ করে আমি কিনা নেক্সট টেস্টের একটা স্ট্র্যাটেজি বানাবো, যাতে কিনা সেই টেস্টে মার্কস ইনক্রিজ করা যায়। তো এখানে প্রশ্ন প্রথমেই আসবে যে দাদা কত মার্কস ইনক্রিজ করার জন্য আমরা প্ল্যান করব। তো দেখো, আমি বারবার করে বলি 200 থেকে 500 তো একবারে জাম্প করা কখনোই পসিবল না, 50, 100 এই করে করে বেবি স্টেপ নিয়ে নিয়ে জাম্প করতে হয়। তো প্রথম টেস্টে যদি 200 নাম্বার আসে, পরের টেস্টে টার্গেট রাখো 250 নাম্বারে যাওয়ার, তারপরের টেস্টে টার্গেট রাখো 300 নাম্বারে যাওয়ার, এইভাবে এগোনো, ঠিক আছে। তো দেখো, আমি বলছি দুটো পদ্ধতিতে টেস্টকে অ্যানালিসিস করা যায়। একটা হচ্ছে টেস্ট মিস্টেক নোটবুক তৈরি করে, যেটা কিনা ওল্ড মেথড, আমি ইনিশিয়ালি প্রথমে এইভাবে করতাম, এবং আরেকটা হচ্ছে টেস্ট পেপারে নিজের মিস্টেকগুলো লিখে। এই দুটো মেথড। তো চলো এক এক করে ডিসকাস করি। তো সবার প্রথমেই হচ্ছে কি করে মিস্টেক নোটবুক বানাতে হয়। তো দেখো, আমি একটা অলরেডি আমার নিজের প্র্যাকটিস টেস্ট যেটা দিয়েছিলাম তার একটা প্রপার স্ক্রিনশট নিয়ে এসেছি। তো আমি কিভাবে করতাম তুমি দেখো ভালো করে। দেখো, প্র্যাকটিস টেস্ট 4 এটা, যেটা কিনা আমি 20 তারিখে দিয়েছিলাম 2023 সালে। তো সবার প্রথমে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে কত নাম্বার করে পেয়েছি সেগুলো এইভাবে প্রপারলি লিখে নিতে হয়, এবং টোটাল কত নাম্বার পেয়েছি সেটা এবং সেখানে কত র্যাঙ্ক হয়েছিল সেটা কমপ্লিটলি লিখে নিলাম। এবং তার সঙ্গে সঙ্গে কি করবো, এবার প্রত্যেকটা ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজির আলাদা আলাদা করে সেগমেন্ট বানাবো। তো ফিজিক্স আমি প্রথমে দেখবো যে কি কি কোশ্চেন আমার রং হয়েছিল, যে কোশ্চেন রং হয়েছিল সেই কোশ্চেনগুলো প্রপারলি আমি লিখবো। হ্যাঁ, অবশ্যই এটা টাইম সাপেক্ষ, কারণ এখানে আমাকে প্রপারলি কোশ্চেন লিখতে হবে। যদি কোশ্চেন না লেখো তুমি পড়াটাকে খুঁজে পাবে না। তো প্রপারলি কোশ্চেন লিখবো, দিয়ে যেই সলিউশন যেটা থাকবে সেই সলিউশনটা দেখবো এবং সেখান থেকে বুঝে নিয়ে সলিউশনটা ছোট করে করবো। এমন না যে পুরো ডিটেলসে করছি, সলিউশনটা ছোট করে আমি এখানে করে রাখবো। ঠিক এভাবেই যেমন ফিজিক্স করেছি, ঠিক এইভাবেই হচ্ছে আমি এখানে তুমি দেখো ভালো করে কেমিস্ট্রিও করেছি, এখানে দেখো জুলজি করেছি এবং নিচে হচ্ছে বোটানি করেছি। তো এইভাবে প্রপারলি হচ্ছে কিনা পুরোটাই হচ্ছে করতে হবে। কিন্তু কি সমস্যা, এটা হচ্ছে কিনা আমার অনেক টাইম টেকিং ব্যাপার, কারণ কি এখানে প্রত্যেকটা কোশ্চেন লিখছি, সঙ্গে হচ্ছে অ্যান্সার লিখছি। বাট এটা কখন করা উচিত, যখন কিনা তুমি একটা অনলাইন টেস্ট সিরিজে টেস্ট দিচ্ছ। হ্যাঁ, আমি জানি এখন অনলাইনে তোমাকে প্রপারলি হচ্ছে মিস্টেক বুক ওরা তৈরি করে দেয়, বাট নিজের একটা থাকার মধ্যে একটা ব্যাপার থাকে। এখন তুমি মোটামুটি ধরো লাস্টের দিকে একদম শেষে এপ্রিল মাসে গিয়ে যখন তুমি দেখবে যে তোমার একটা সুন্দর মিস্টেক বুক রয়েছে, যেখানে প্রপারলি তুমি লিখে রেখেছো এই কোশ্চেনগুলো হয়নি, তখন সেটা থেকে তোমার রিভিশন করতে ইচ্ছা করবে। বাট এখানে আরও একটা প্রশ্ন আসে, আদৌ কি এগুলো রিভিশন করতে ইচ্ছা করবে? দেখো, পার্সোনালি আমার হচ্ছে ইচ্ছা করতো না, এবং তোমাদের মধ্যেও অনেকে এরকম থাকবে যাদের এই টাইপের মিস্টেক বুক থেকে রিভিশন করতে ইচ্ছা করবে না। কারণ কি, কারণ এখানে হিউজ পরিমাণে কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে প্রপারলি ভাবে লেখা, যেটা কিনা দেখে মনে হবে যে এত কিছু রিভাইজ করতে হবে, আদৌ কি পসিবল? তো দেখো, ইম্পসিবল বলে তো কিছু হয় না। যদি কারোর প্রথম থেকে সুন্দর করে এরকম মিস্টেক বুক বানানো থাকে, তাহলে অবশ্যই তার কাছে গিয়ে লাস্টে গিয়ে এটাই একমাত্র উপায় যার মাধ্যমে সে কিনা রিভিশন করতে পারে। তো আমি এখানে বায়োলজির ক্ষেত্রে কিছু এক্সট্রা টিপস দেবো। দেখো, বায়োলজির ক্ষেত্রে প্রপার কোশ্চেন লেখার কোনো প্রয়োজন নেই। বায়োলজির ক্ষেত্রে যে কোশ্চেনগুলো ভুল হয়েছে সেগুলো এনসিইআরটিতে যাও, সেই এনসিইআরটি থেকে প্রপারলি হচ্ছে হাইলাইট করে নাও, এবং যে হাইলাইট পোর্শন এনসিইআরটি থাকবে সেগুলোই মাল্টিপল টাইম রিভাইজ করো। যখন একটা চ্যাপ্টার এনসিইআরটি থেকে রিভিশন করছো বায়োলজির ক্ষেত্রে, প্রপার লাইন টু লাইন রিভিশন করার কোনো প্রয়োজন নেই।
তুমি দেখো যেই জায়গাগুলোতে তুমি কোশ্চেন পারোনি সেই পোর্শনগুলো রিভিশন করে টেস্ট দাও, ঠিক আছে। তো কি পরিমাণ টাইম এখানে লাগতে পারে দেখো, 1 ঘন্টা হচ্ছে পার পেপার লাগবে। পার পেপার মানে বোটানি 1 ঘন্টা, জুলজি 1 ঘন্টা, ফিজিক্স 1 ঘন্টা, কেমিস্ট্রি 1 ঘন্টা, এরকম করে। তো ফিজিক্সের ক্ষেত্রে হয়তো একটু বেশি লাগবে, জুলজি বোটানির ক্ষেত্রে একটু কম লাগবে। তো এক্ষেত্রে তোমার মোটামুটি 4 থেকে 5 ঘন্টা টাইম লাগতে পারে। তো এই মেথডটা কি ফ্রুটফুল? আমি অবশ্যই বলি নো, এই মেথডটা ফ্রুটফুল না। কারণ এখানে তোমার এক্সট্রা কোশ্চেন লিখতে হচ্ছে, যেটা কিনা প্রচুর পরিমাণে টাইম কনজিউমিং হবে। তো এর উপায় কি? এক্ষেত্রে একটাই উপায় হচ্ছে টেস্ট পেপারে টেস্টটাকে অ্যানালিসিস করা। অবশ্যই এর জন্য তোমার কাছে অফলাইন টেস্ট পেপার থাকা চাই, নইলে কখনো এভাবে পসিবল না। তো এইভাবে তোমাকে আমি শো করি যে কিভাবে এখানে তোমাকে করা উচিত। তো সবার প্রথমেই তুমি দেখো এখানে আমি একটা অলরেডি পেপার নিয়ে এসেছি, যেটা একটা অলরেডি AITS এর পেপার ছিল। আমি এখানে 591 পেয়েছিলাম 720-তে। তো তুমি যদি এখানে দেখো, ভালো করে দেখো আমি কি কি করেছি। সবার প্রথমে দেখো ক্রস সাইন দেবো যে কোশ্চেনগুলো ভুল হবে সেগুলোর উপর। ধরো তুমি এই কোশ্চেনটা ভুল করেছো, তো এই কোশ্চেনটা যদি ভুল হয় তো এখানে আমি এরকমভাবে একটা ক্রস সাইন দিয়ে রাখবো, ঠিক আছে। তো দেখো আমি এখানে প্রপারলি লিখে রেখেছি হাউ টু অ্যানালিসিস। আমি এক এক করে তোমাদের এখান থেকে বলবো, দিয়ে এক এক করে দেখাবো। সবার প্রথম হচ্ছে মার্কিং করতে হবে কি কোনটা ইজি কোশ্চেন, কোনটা মিডিয়াম কোশ্চেন, কোনটা হার্ড কোশ্চেন। তো এইভাবে তুমি প্রপারলি যাবে। তো এই কোশ্চেন ধরো তুমি দেখছো এইভাবে, এই কোশ্চেনটা এটা এসেছে, এটা আমার একদম সিম্পল কনসেপ্টের একটা কোশ্চেন, যেটা আমি অলরেডি সলভ করেছি। আমি সাইডে কি লিখেছি দেখো, ইজি বলে লিখে রেখেছি। তুমি দেখো ভালো করে, দেখো ইজি বলে লিখেছি, দেখো ইজি বলে লিখেছি, মানে কি এগুলো আমার একবারে হয়েছে, এক চান্সে হয়ে গেছে, এর জন্য আমাকে এক্সট্রা কোনো এফোর্ট দিতে হয়নি। তো আমি ইজি বলে লিখে রেখেছি। ঠিক তেমনি যে কোশ্চেনটা তোমার মনে হবে একটু মিডিয়াম টাইপের, কারণ একটু মাথা খাটাতে হয়েছে বা পরীক্ষা হলে তোমার অনেকটা টাইম কনজিউমিং হয়েছে, তুমি সাইডে লিখে রাখবে মিডিয়াম বলে। আর যেটা তোমার হবে না বা কোনোভাবে হয়নি, সেটা তুমি অবশ্যই হার্ড বলে লিখে রাখবে, ঠিক আছে। এতে কি হবে, যখন তুমি এরপরে একবার পেপারটাকে দেখবে, তখন ইজি কোশ্চেনটা তুমি একবারও দেখবে না, মিডিয়াম এবং হার্ড কোশ্চেনগুলো একবার রিভাইজ করবে। তো এরপরে হচ্ছে যদি তোমার রাইট কোশ্চেন হয়, রাইট হয় ওই অ্যান্সারটা, দেন নেক্সট কোশ্চেনে চলে যাবে। বাট যদি রং হয়, দেন অবশ্যই ছোট ছোট করে তোমাকে বক্স করে এখানে সলভ করে রাখতে হবে। দেখো আমি দেখো সুন্দর করে বক্স করে সলভ করে রেখেছি যে এই কোশ্চেনটা হচ্ছে আমার ভুল হয়েছে। কিভাবে দেখবো, এখানে কোনো রকম কোশ্চেন লেখার কোনো রকম টাইম লাগলো না, কোশ্চেন যেহেতু কোনো লিখতে হচ্ছে, সুতরাং আমি প্রথমে একটা সলিউশন ভিডিও দেখবো, বা যে তোমার PDF এ সলিউশন থাকবে সেই সলিউশনটা দেখবো, বুঝবো এবং ছোট্ট করে এখানে হচ্ছে সলভ করে রাখবো। এবং এর সাথে সাথে অবশ্যই আমি হাইলাইট করব, যদি আমার যে মনে হয় যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং নেক্সট বার আমাকে এসে আরেকবার যদি রিভিজিট করতে হবে, তো তার জন্য অবশ্যই আমি এটাকে হাইলাইট করব। আর আমি গোল্লা কেন দেবো, গোল্লা দেবো আমি কোনো রকম অ্যাটেন্ডই করিনি, ওই জন্য দেখো গোল্লা দিয়ে রেখেছি এখানে, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেগুলোকে দেখো আমি এভাবে প্রপারলি হাইলাইট করছি যে এই কোশ্চেনগুলো আরেকবার এসে আমাকে দেখতে হবে। এবং অবশ্যই যদি কোনো PYQ থেকে কোনো কোশ্চেন আসে, দেন অবশ্যই আমি এখানে লিখে রাখবো যে PYQ বলে, PYQ থেকে কোশ্চেন এসেছে। এবং এর সাথে সাথে আমার কি টাইপের মিস্টেক হচ্ছে, যখন মিস্টেক হবে সেটা কি টাইপের মিস্টেক, সিলি মিস্টেক, তাহলে আমি সাইডে লিখবো সিলি মিস্টেক, মানে ওটা নেক্সট টাইম দেখার কোনো প্রয়োজন নেই, এটা আমার সিলি মিস্টেক হয়েছিল আমার মাইন্ডে থাকবে। তো এর পরের বার যখন আমি ওটা দেখবো, আমার মনে পড়বে যে আচ্ছা এইটা আমি সিলি মিস্টেক করেছিলাম, তার মানে এক্সামে গিয়ে এই টাইপের সিলি মিস্টেক আমি যেন একদমই না করি। ঠিক তেমনি যদি কনসেপচুয়াল মিস্টেক থাকে, আমি লিখে রাখবো যে এটা কনসেপচুয়াল মিস্টেক। এবং যদি কোনো কোশ্চেনে তুমি ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারো, অবশ্যই পাশে লিখে রাখবে যেটা ল্যাঙ্গুয়েজ মিস্টেক, মানে কোশ্চেনটা কী টাইপের ল্যাঙ্গুয়েজে করেছিল আমাকে, আমার এটা মাথায় রাখতে হবে। এই টাইপের কোশ্চেনে যদি ল্যাঙ্গুয়েজ কখনো আসে, আমি যেন নেক্সট টাইম ভুল না করি। ঠিক এরকমই যেটা তোমার মনে হবে সেটা ওখানে অবশ্যই লিখে রাখবে। এবং ইফ ইউ লেফট কোশ্চেন, দেন অলসো সি দ্য সলিউশন অ্যান্ড রাইট ইট। অবশ্যই যদি তুমি কখনো কোশ্চেন ছেড়ে যাও, তাহলে অবশ্যই সেই সঙ্গে লিখে রাখবে যে আমি কেন ওটা ছেড়ে গেছি এবং কী সলিউশন হতে পারে সেটা। অবশ্যই এমন না যে ছেড়ে গেছি বলে ওটা ছেড়েই চলে গেলাম, এটা কখনোই করবে না। তো এর সঙ্গে সঙ্গে কিছু বোনাস টিপস আমি দিচ্ছি। দেখো রাইট কোশ্চেনগুলো একবার হলেও দেখে নেবে, এটাও রিভাইজ করবে। দেখো অনেক সময় আমাদের মনে হয় যে এটা তো রাইট হয়েছে, তার মানে এটা তো ঠিকই আছে, এটা তো দেখার কোনো প্রয়োজন নেই, বাট এটা একদমই ভুল ডিসিশন। তো অনেক সময় পরীক্ষাতে এরকম হয় যে 4টে অপশন, আমাদের 2টো অপশন তুমি এলিমিনেট করে দিয়েছো, দিয়ে একটা পরীক্ষাতে জাস্ট মার্ক করে চলে গেছো এবং সেটা ঠিকই হয়ে গেছে। তুমি যদি ওটা যদি পরের বার চেক না করো, তোমার তখন মনেই পড়বে না যাচ্ছে কীভাবে ওটা কী প্রসেস আমি ঠিক করলাম বা কী সলিউশন আদৌ হতে পারতো, তুমি সেটা দেখলেই না, তো ওটা কি তোমার ক্ষতি হয়ে গেল না। তো অবশ্যই যেটা ঠিক হবে সেটাও একবার দেখে নেবে যে কেন ঠিক হলো। যেগুলো ঠিক হবে সেগুলো দেখতে বেশি একদমই টাইম লাগে না, 5 থেকে 10 সেকেন্ড ম্যাক্সিমাম লাগে, যদি তুমি দিনের দিন বা তার পরের দিনই ওটাকে অ্যানালিসিস করো, তাই না হয়তো কিন্তু অনেক টাইম লেগে যাবে, ঠিক আছে। তো এর সাথে সাথে আমি তোমাকে বলতে চাই যে ইনিশিয়ালি হয়তো তোমার 5 থেকে 6 ঘন্টা আশেপাশে লাগতে পারে একটা ব্যাপারে অ্যানালিসিস করতে, বাট তুমি যখন আস্তে আস্তে তোমার মার্কস ইনক্রিজ করবে না, তুমি যখন তোমার মিস্টেকগুলো আস্তে আস্তে বুঝতে পারবে, সেগুলো রিভাইজ করবে, তোমার মিস্টেকও তখন কম হবে, দেখবে আস্তে আস্তে টাইম অনেক কম লাগছে। যেমন ইনিশিয়ালি 5 থেকে 6 ঘন্টা আমারও লাগতো, এমন এমন কিছু দিন গেছে যেখানে আমার সারা দিনই অ্যানালিসিস করতে লেগে গেছে, বাট লাস্টে গিয়ে কিন্তু আমি 1 থেকে 2 ঘন্টা তো আমার একটা পেপার কমপ্লিটলি রিভিশন হয়ে গেছিলো। তো এই এপ্রিল মাসে বা মার্চ মাসে যত তুমি পেপার অ্যানালিসিস করবে না, তুমি একদিনে 2টো পেপার দেওয়ার থেকে একদিনে পুরোনো কোনো 2টো পেপার রিভাইজ করো বা 2টো পেপার অ্যানালিসিস করো, দেখবে তোমার মার্কস অনেক বুস্ট করবে, ঠিক আছে। তো এরপরেই হয়তো তোমার প্রশ্ন আসবে যে দাদা এই তো মিস্টেক অ্যানালিসিস করে রাখলাম, বাট এগুলো আমি রিভাইজ কখন করব। তো দেখো আমি বলি যে সপ্তাহে তুমি এই অ্যানালিসিসটা করেছো পেপারটা, সেই সপ্তাহে একবার হলেও
ওই মিস্টেক বুকটা বা মিস্টেক যে বুকলেট যেটা তুমি করেছো তোমার, সেটা একবার হলেও রিভাইজ করো। দেখো বেশি টাইম লাগবে না, 40 থেকে 50 মিনিট লাগবে, বাট তুমি যদি একবার ওটাকে রিভাইজ করো না, তুমি দেখবে যে ভুলগুলো তুমি করেছিলে হঠাৎ করে একবার মাইন্ডে না পুরো রিটেন করে যাবে যে এই ভুলগুলো আমি করেছিলাম, আর এই ভুলগুলো যেন নেক্সট টাইম আমার না হয়। ঠিক এরকমভাবেই তুমি ট্রেনে যেতে যেতে বা বাসে যেতে তুমি যখন অফলাইন কোনো মক টেস্ট দিতে যাচ্ছ, তুমি ট্রেনে যেতে যেতে একবার টুক করে কুইক একবার রিভিশন করে দিতে। আমি নিজে করতাম, আমি যখন মধ্যমগ্রাম পেপার দিতে আসতাম, আমি নিজে ট্রেনে বসে বসে হচ্ছে একবার করে পুরো 2-3টে পেপার ওইভাবে অ্যানালিসিস করে দেখতাম যে কী মিস্টেক করেছিলাম, যাতে ওইগুলো নেক্সট এক্সামে গিয়ে আমার না হয়। তো এরপরেই আমি একটা আসছি যে দেখো, টেলিগ্রামে বলো, গুগলে বলো, চারিদিকে পুরো পিডিএফ একদম ছড়াছড়ি যে কোন টেস্ট পেপার ভালো, কোন টেস্ট পেপার ভালো, কোনটা বেস্ট টেস্ট সিরিজ, কোনটা হচ্ছে গ্র্যান্ড টেস্ট সিরিজ, কোনটা হচ্ছে আল্ট্রা প্রো ম্যাক্স টেস্ট সিরিজ। তো হঠাৎ করে আমাদের মাথায় প্রশ্ন আছে যে অ্যাকচুয়ালি রিয়েল টেস্ট কোনটা? রিয়েল টেস্ট কি সেগুলো যেগুলো হচ্ছে পেপার অনেক হার্ড আসে, যেগুলো কিনা টু মাচ লেন্দি, যেগুলো থেকে মার্কস একদমই পাওয়া যায় না, সেগুলোই কি আসলে রিয়েল টেস্ট? অ্যাকচুয়ালি তা নয়। রিয়েল টেস্ট হচ্ছে সেগুলো যেগুলো হচ্ছে এনটিএ এর মাইন্ডসেটকে কভার করে, এনটিএ কী টাইপের কোশ্চেন করছে সেই কোশ্চেনের প্যাটার্নটাকে ফলো করে। তো ঠিক এই জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করতে চাই ব্রহ্মাস্ত্র টেস্ট সিরিজের ব্যাপারে। তোমরা অলরেডি অনেকে জানো হয়তো মেমোনিটের ব্রহ্মাস্ত্র টেস্ট সিরিজ, যেখান থেকে না 94% কোশ্চেন নিট এক্সামে একদম ডিরেক্ট আসে। তুমি যদি দেখতে পারো যে 96% নিট 2025-এ এসেছে, 92% 23-এ এসেছে, 2024-এ 95% এসেছে, তো অ্যাভারেজ 94% কোশ্চেন তোমার প্রতিটা নিটে একদম এসেছে। তো এই কেন এই টেস্ট সিরিজটা সবাই রিকমেন্ড করে? তো এর হচ্ছে ফ্রেশ কোশ্চেন থাকে, কোনো রকম নো কপি পেস্ট টাইপের কোশ্চেন। দেখো বিভিন্ন টেস্ট সিরিজ এটাই থাকে যে এক জায়গার থেকে নিয়েছে, এক জায়গায় গিয়ে পুট করেছে, বাট এরা তা না, এদের কোশ্চেন আমি নিজে পার্সোনালি দেখেছি। তো এদের কোশ্চেন খুবই সুন্দর এবং প্রপারলি ডিজাইন থাকে যে লেন্দি কোশ্চেন কতটা হবে, কতটা হচ্ছে কিনা আমার ইজি পেপার রাখতে হবে, কতটা মডারেট কোশ্চেন রাখতে হবে, যাতে কিনা একটা প্রপার পেপারের ব্যালেন্স হয়। ঠিক আছে, তো এদের অনলাইন অফলাইন দুটোই পেপার রয়েছে, তুমি অফলাইনে প্রিন্টেবল এদের পেপারও পেতে পারো। তো ইউ জাস্ট পুট দ্য ওএমআর শিট, যদি তুমি অফলাইনে পেপার দাও তো ওএমআর শিটটা স্ক্যান করার জন্য ওখানে অবশ্যই অ্যাপের জায়গা আছে, তুমি সেখানে গিয়ে পুট করতে, এবং সঙ্গে সঙ্গে তোমার একটা মিস্টেক বুকও ওরা তৈরি করে দেবে যে এই জায়গাগুলো তোমার মিস্টেক হয়েছে, তো এই জায়গাগুলো তুমি অ্যানালিসিস করো, এই জায়গাগুলোর উপর তুমি কাজ করো, বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করো, তাহলে কিনা তুমি সেই ফিক্স করতে পারবে কনসেপ্টটাকে। ঠিক আছে, তো এইভাবেই তোমার মার্কস ডেফিনেটলি ইনক্রিজ করবে। তো নিচে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে মেমোরি ট্যাপে যাও এবং একটা দুটো টেস্ট প্লিজ সেখানে গিয়ে দেখো, যদি তোমার ভালো লাগে অবশ্যই তাহলেই তুমি পারচেস করো, বাট একবার জরুর চেক আউট করতে ভুলো না। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো ভিডিওটাকে, এবং অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং টেস্ট মার্কস অ্যাকচুয়ালি ইনক্রিজ হচ্ছে কিনা 2-3টে টেস্ট দিয়ে তারপর আমাকে অবশ্যই জানিও। তুমি দেখবে ডেফিনেটলি তুমি যদি টেস্ট অ্যানালিসিস ঠিকঠাক করে করো, টেস্টে মার্কস তোমার অফকোর্স ইনক্রিজ করবে, এবং এভাবেই 200 থেকে 300 থেকে কিন্তু অবশ্যই 500-600 অবধি পৌঁছানো যায়। আমার ইনিশিয়ালি যখন ফার্স্ট মক টেস্ট দিয়ে আমি ফুল পেপার, আমার মার্কস আসছিল 490, সেখান থেকে আমি মার্কস কিন্তু আমার 643-তে শিফট করেছিল নিট 2024-এ। তো ডেফিনেটলি মার্কস ইনক্রিজ করা যায় ঠিকঠাক করে যদি পেপার অ্যানালিসিস করে তার উপর কাজ করতে পারো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অ্যান্ড বাই।